জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘুরছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। বোমা আতঙ্কে যাত্রীদের নিরাপদে সরানো হয়েছে, তল্লাশি চলছে ফ্লাইটটিতে। বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন নাইমা আবির। আবির, উড়োজাহাজের তল্লাশি করে কি কোনো বোমা পাওয়া গেছে? যাত্রীদের ব্যাগেজ চেক করা কি শেষ হচ্ছে কিনা জানাবেন। যাত্রীদের ব্যাগেজ চেক করা একেবারে শেষ পর্যায়ে রয়েছে এবং এখনো পর্যন্ত কোনো ধরনের বোমা বা বোমা সদৃশ কোনো কিছু পাওয়া যায়নি এবং ধারণা করা হচ্ছে যে আসলেই বোমা বা বোমা সদৃশ কোনো কিছু পাওয়া যাবে না, কারণ যেহেতু একেবারেই শেষ পর্যায়ে রয়েছে এবং বিমানটিকে থার্ড টার্মিনালের যে অ্যাপ্রন এলাকা সেখানে গিয়ে রাখা হয়েছে এবং একেবারে বিমানটিকে নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত যাত্রীদের ইমিগ্রেশন শেষ করে যাত্রীদের আসলে লাগেজ এবং ব্যাগেজ যেগুলো রয়েছে সেগুলো ফেরত দেওয়া যেহেতু হবে না, সুতরাং যাত্রীরা এখনো পর্যন্ত টার্মিনাল ভবনে অপেক্ষা করছে এবং নিরাপদে অপেক্ষা করছে। সুতরাং কিছুক্ষণের মধ্যেই আমরা আসলে বিমানবন্দর কর্তৃপক্ষের একটি গণমাধ্যমে ব্রিফিং করবার কথা রয়েছে, সেখানে তারা আসলে ঘটনার বিস্তারিত জানাবেন। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, প্রায় 6 ঘন্টা ধরে এখানে এই তল্লাশি চালানো হয়েছে এবং এই 6 ঘন্টায় কোনো রকমের বোমা বা বোমা সদৃশ কোনো কিছু আসলে পাওয়া যায়নি এবং এটি আসলেই একেবারে তল্লাশি শেষ পর্যায়ে রয়েছে। বিমানটিকে তল্লাশি করা হয়েছে, বিমানে কোনো কিছু পাওয়া যায়নি। এই পর্যায়ে যাত্রীদের যে ব্যাগেজ, সেই ব্যাগেজের তল্লাশি চলছে এবং সেটিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে নিরাপদ ঘোষণা করা হবে এবং ঘোষণা করবার পরেই যাত্রী যারা রয়েছেন এই বিমানে প্রায় 250 অর্থাৎ 254 জন যাত্রী এবং 13 জন ক্রু, তাদেরকে যে নিরাপদে রাখা হয়েছে তাদেরকেও আসলে টার্মিনাল থেকে বের করা হবে এবং যাত্রীরা যখন বের হবে আমরা ঠিক সেখানটায় আছি, অ্যারাইভালে রয়েছি। নিশ্চয়ই যাত্রীদের সাথে আমরা কথা বলবো, কি ঘটেছিল বিস্তারিত জানতে পারবো এবং এরপরে পুরো ঘটনাটির বিবরণ বা বিস্তারিত গণমাধ্যমে ব্রিফ করা হবে। সার্বিকভাবে যদি বলি যে 9টা 20 মিনিটে এই বিমানটি ল্যান্ড করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং তারপর থেকে অর্থাৎ সকাল 6টা থেকে কিন্তু এই পুরো যে তল্লাশির প্রক্রিয়া এবং প্রস্তুতি সব কিছু নেওয়া হয়েছিল। অর্থাৎ বলতে পারি যে উৎকণ্ঠার একটা সময়ে কাটছে শাহজালাল বিমানবন্দরে। এই মুহূর্তে আমরা যখন এখানে এসেছি, অনেক স্বজনরাও কিন্তু এই খবর শুনে তারা চলে এসেছেন, এখানে অপেক্ষা করছেন, অর্থাৎ শাহজালাল বিমানবন্দরের অ্যারাইভালে যেখানে অপেক্ষা করছেন, যেখান থেকে তাদের স্বজনরা বের হবে। সুতরাং বুঝতে পারছেন যে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত একটা উৎকণ্ঠাময় পরিস্থিতি এখানে বিরাজ করছে। তবে স্বস্তির যেটি খবর সেটি হলো এখনো পর্যন্ত কোনো রকমের বোমা বা বোমা সদৃশ কোনো কিছু উদ্ধার করা যায়নি বা পাওয়া যায়নি। সুতরাং কিছুক্ষণের মধ্যে বিমানটিকে নিরাপদ ঘোষণা করা হবে এবং একই সাথে যাত্রীদেরকে আসলে এখান থেকে বের করা হবে এবং সেটি অফিসিয়ালি বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানাবেন। এছাড়াও একটু বলে রাখতে চাই যে 13 জন ক্রু এখানে ছিলেন তারাও নিরাপদে রয়েছেন, 254 জন যে যাত্রী তারাও এখানে নিরাপদে রয়েছে। তো আপাতত এই ছিল আমার কাছে সবশেষ খবর। পরবর্তীতে আরও যদি কোনো খবর থাকে নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করবো। তো আমি শাহজালাল বিমানবন্দর থেকে সবশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাইমা আবির। কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সকাল 9টার পর থেকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। গেল বছর মে মাসে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মী সকাল থেকেই সড়কের উপর অবস্থান নেন। এ সময় সড়কে তৈরি হয় তীব্র যানজট। পরে পুলিশি বাধায় কারওয়ান বাজারের রাস্তা ছেড়ে দেন তারা। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন লাখ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি। সমস্যা সমাধানে প্রবাসী মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করেন তারা। দালালরা মিলে সিন্ডিকেট করে আমাদের 20,000 টাকার টিকিটের দাম উঠিয়েছে 2,80,000 টাকা, 3 লক্ষ টাকা। এরকম নানান রকমের তালবাহানা দেখায় আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে, 6 লাখ থেকে 7 লাখ পর্যন্ত টাকা নিচ্ছে। আমাদের অনেক ঋণগ্রস্ত করে টাকা দেওয়া, আমাদের সংসার চলাতে সমস্যা হচ্ছে। ভাই আমাদের দাবি একটাই, আমরা মালয়েশিয়ায় যেতে চাই। ফাইনাল না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না, রাজপথ ছাড়ছি না। গঠনতন্ত্র পরিবর্তনের কারণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন সার্জিস আলম। এখন থেকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নামে কোনো পদ থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্য স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন, ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করতে এর গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার
অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। গভর্নিং বডি ফাউন্ডেশনের নীতি নির্ধারণে কাজ করবে, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা রয়েছেন। এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর। অফিস চালু হয় 15 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন দায়িত্ব পালন করেছেন বলেও জানান সার্জিস। গত 7 জানুয়ারি থেকে ফাউন্ডেশনের পদ থেকে অব্যাহতি নেন। এর মধ্যে 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি প্রায় 11,000 ভেরিফাইড আহতের মধ্যে প্রায় 2,000 আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে জার্মানি সমর্থন করবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ সলজের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকের সময় মন্তব্য করেন। এ সময় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা সম্পর্কে অবহিত করেন। প্রধান উপদেষ্টা বলেন, ঐক্যমত্য তৈরি হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই মাসের একটি সনদে স্বাক্ষর করবে, যা জুলাই এবং আগস্ট মাসে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে। এ সময় দুই নেতা জুলাই মাসের বিদ্রোহের কারণ, প্রতিবেশীদের সাথে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মায়ানমারের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সম্মেলনের ফাঁকে থাই প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পূর্ব তিমুরের রাষ্ট্রপতি রামোস হোর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা নিয়ে লন্ডন ক্লিনিক ও জন হপকিন্সের মেডিকেলের চিকিৎসক বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার ফল হাতে এসেছে জানিয়ে তিনি বলেন, আরও কিছু পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল, যাতে আমরা এটাকে একটা আপনার এক ছাদের নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের সরকার। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করে যাচ্ছে তার দল। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। আমরা বিএনপি সর্বতভাবে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এবং সেই গুরুদায়িত্ব পালন করে যে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তারা জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিবে, এই প্রত্যাশা হচ্ছে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে এক দফা সফল হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। দেশে বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি, মানুষের আকাঙ্ক্ষা এবং তা পূরণের লক্ষ্যে আমাদের কি করণীয়, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা একসাথে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে। কাজেই এখনো আজকে যে আলোচনা করেছি আমরা, এই আলোচনায় আমাদের তেমন কোনো দ্বিমত নাই, আমরা একমতই হয়েছি।
স্থানীয় সরকার নয়, এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন। বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে কথা জানান ইসি আব্দুর রহমান এল মাসুদ। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে ধরপাকড়। নিউ ইয়র্কের ব্রুকলিনের ফুলটন এলাকা থেকে নথিবিহীন কয়েকজন বাংলাদেশিকে আটক করার খবর পাওয়া গেছে। সাদা পোশাকের ইমিগ্রেশন পুলিশ তাদের ধরে নিয়ে যায়। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই মেক্সিকো সীমান্তে কড়াকড়ি আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। পাশাপাশি জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার বাইডেনের নির্বাহী আদেশ স্থগিত করে দিয়েছেন তিনি। ট্রাম্পের এই অভিবাসন নীতির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন অভিবাসীরা। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।